শ্রোতা দর্শকবৃন্দ, আমরা একটু আগে বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন রকিবুল হাসানের কথা শুনছিলাম। তার অসমাপ্ত কথা আবারও আমরা শুনতে চাই, শেষ করি। ধন্যবাদ ভাই। আমি যে কথাটা বলছিলাম, যেটা পাওয়ার প্লের উপরে আমি আলোকপাত করলাম, আই এম শিওর এই পাওয়ার প্লে উইল কাম ইন টু প্লে। এই পাওয়ার প্লে অর্থাৎ ব্যাটিং পাওয়ার প্লেটাকে কখন কে নেয়, কিভাবে এটাকে ইউটিলাইজ করে, তখন কতগুলো ব্যাটসম্যান নিয়ে পাওয়ার প্লের ভিতর ঢোকে, এবং ওটাকে ব্যাটিংয়ের ফায়ার পাওয়ারটা ওই সময় কীরকম থাকে। প্রত্যেকটা টিমে কিন্তু পাওয়ার প্লের ব্যাটিং পাওয়ার প্লের সময় ব্যাটসম্যান নাই। দিস ইজ দ্য ক্রাইসিস হুইচ ইজ গোয়িং অন অল অ্যাক্রস দি ক্রিকেটিং ওয়ার্ল্ড নাও। তো এটা আমার কথা না, এটা সমীক্ষার কথা। কারণ এক্সাম্পল হিসেবে বলা যায়, আপনি যদি আজকে এই যে চলমান সিরিজটা দেখেন, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, দেখবেন পাওয়ার প্লেতে 3টা করে আউট দিতেছে, 4টা করে আউট দিতেছে। কেন হচ্ছে? বিকজ ওই ফায়ার পাওয়ারটা এখনও আসেনি আমাদের। এবং 2 নম্বর হলো যে মেন্টাল যে মাইন্ডসেটটা যেভাবে করবে, হাউ, মানে ওই 4 আর ছক্কার উপরে যে টি-20-র মতন ওই সময় চলে যাচ্ছে সবাই। বিকজ পাওয়ার প্লেটা তারা নিচ্ছে যে একদম শেষে 45 ওভার্সের পরে তো ম্যান্ডেটারি নিতে হবে। এর আগে 42 ওভার, আপনি 38 ওভার্স নেন পাওয়ার প্লে। when the 15 overs are finished you can take any time of the নাও। এইটা তো শেষ করলাম, এখন এই খেলাটা কিন্তু ইন্টারেস্টিং হবে আফটার দ্য ফার্স্ট রাউন্ড। এবারে ফিক্সচার কিন্তু অন্যান্য বারের ওয়ার্ল্ড কাপ থেকে আলাদা। 2টা গ্রুপ, 4টা টিম কোয়ালিফাই করবে। দেন কামস দ্য নকআউট পাঞ্চ, কোয়ার্টার ফাইনাল। মাত্র 3টা ম্যাচের পরে ইউ বিকাম দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। নেক্সট 4 years ইউ রুল দ্য ওয়ার্ল্ড। দি কোয়ার্টার ফাইনাল, নকআউট, সেমিফাইনাল, নকআউট, দেন ফাইনালি নকআউট। তো এইখানে এলো এই 4টা টিম থেকে যে যা কোয়ালিফাই করবে, 4টা প্লেসিং স্টেজ উইল বি ভেরি ক্রুশাল। কে তার গ্রুপে কত নম্বরে সেটেল করছে। দেখা গেল যে 3 এই গ্রুপের ইজ গোয়িং টু প্লে দ্য নাম্বার 1 অফ দ্যাট গ্রুপ। বাংলাদেশ কোয়ালিফাই করেছে, কোয়ার্টার ফাইনালে গেছে, কিন্তু বাংলাদেশ 4 নম্বর টিম হয়ে গেছে, ওখানে দাঁড়ায় আছে আপনার অস্ট্রেলিয়া ওর শ্রীলঙ্কা। তো এই জিনিসগুলো অনেক ব্যাপার আছে। তার মানে আপনি বলছেন মাইন্ড গেম, ভাগ্য তো থাকে সেই ক্রিকেটে, পার্টিকুলার দিন সবকিছুই ট্রু। ইয়েতে আসবে। তারপরে স্কিলের কোনো বিকল্প নাই। বাট স্কিলের ব্যাপারেও আমি বলে গেছি। আই স্টিল সে, আমি এখনো বলি, দিস ফাস্ট বোলার্স জাহির খান তো আছেই, ট্রিমেন্ডাস বোলিং করছে এখন ইন্ডিয়ার। আমরা একটু দৈন্যতা, বাংলাদেশের কথা বাদই দিলাম এখন এই আলোচনায়। ব্র্যাডলি, দি সাউথ আফ্রিকান ফাস্ট বোলার্স, ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার্স, দে উইল নট বোল 10 overs ইন 1 go। আমার বন্ধু গরমের কথা বলেছে, ফেব্রুয়ারি মার্চের। আমি জানি না ইন্ডিয়ার কোন কোন ভেন্যুতে খেলাবে। আমাদের দেশে যে খেলাটা হবে কিন্তু সমুদ্র সৈকতে খেলাটা হবে, সুন্দর ব্রিজ। তারা কিন্তু 3 ওভার বল করবে, 4 ওভার করবে, 3 ওভার করবে, 7 ওভার, 3 ওভার ফিনিশ করবে যদি 10 ওভার করতে হয়। অ্যান্ড দে উইল গো অল আউট। যখন ফ্ল্যাট উইকেট চলে আসে না, তখন কিন্তু বল শর্ট করবে না, হয় বাউন্সার নাহলে ব্লক হোল। বিকজ অ্যান্ড দে বোল অ্যাট 140 kg এবং হাইট। এই অ্যাডভান্টেজটা তারা পাবে। আমি বলছি না যে এটা নেগোশিয়েট করার মতন দক্ষতা আমাদের টিমগুলো, অন্যান্য টিমগুলো নেয়, অবশ্যই আছে। বাট দিস উইল বি এ ফ্যাক্টর, দ্য ফাস্ট বোলার্স উইল বি এ ফ্যাক্টর। যতই আমরা স্লো উইকেট, স্পিন, ফ্লোমিনা বলি না কেন, ফাস্ট বোলার্স উইল কাম ইন টু প্লে অ্যাজ এ বিগ ফ্যাক্টর। আমি প্রণব বাবুর কাছে আসবো। আপনার ডার্ক হর্স সম্পর্কে কিছু বলবেন কিনা? না, ওই আমার ডার্ক হর্স বাংলাদেশ। আমি বিলিভ করুন, আমি বাংলাদেশ 5-0 নিউজিল্যান্ডকে হারানোর পরে আমি ডার্ক হর্স হিসেবে সত্যি কথা বলতে কি আমারই সাবকন্টিনেন্টের দুটো টিমকে ভাবছি। পাকিস্তানকে, পাকিস্তান এমন একটা টিম অস্ট্রেলিয়ার মতো, পাকিস্তান যে কোনো জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারে। আর বাংলাদেশের কথা এই কারণে বলছি যে বাংলাদেশ কিন্তু প্রত্যেক দিন ইমপ্রুভ করছে, এবং লাস্ট সিরিজ নিউজিল্যান্ডকে যেভাবে হারিয়েছে, সেখানে 5-0 ইটস নট আ জোক। 3-2 হতে পারে, 4-1 হতে পারে, বাট 5-0 ইজ একটা ম্যাচ বৃষ্টির জন্য হয়নি, হোয়াটএভার ইট ইজ, 5-0 আমি ধরে নিচ্ছি। ওকে, একটা বৃষ্টির জন্য হয়নি, 4 নিলেও যদি আমি ধরি, হ্যাঁ, সেই জায়গায় যে কোনো টিমের মনোবল যে জায়গায় যেতে পারে, এবং আজকে নিউজিল্যান্ডকে হারানোর পরে বাংলাদেশ ভাবতেই পারে যে আমরাও গ্রুপ লিগে যেতে পারি।
ডেফিনেটলি ভাবতে পারে, এবং বাংলাদেশ ভাবছেও যে আমি গ্রুপ লিগে যেতে পারি। আমি ইন্ডিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা থাকা সত্ত্বেও আমি মনে করি আমিও গ্রুপ লিগে যেতে পারি। তার বড় কারণ হচ্ছে যে আমার পেছনে বাংলাদেশ যদি বাংলাদেশের ক্রাউডকে যদি এইভাবে নিতে পারে যে এরা আমাকে ব্যাক করছে, প্রেশারটা না ভাবে যে আমার পেছনে আমার ক্রাউড আছে, এটা না ভাবে যে ক্রাউড রয়েছে মানে আমার প্রেশার, ক্রাউডটাকে অন্যভাবে যদি ভাবে যে না এরা আমার পেছনে আছে, এবং ক্রাউডটাকে যদি মনে করে বা বাংলাদেশের প্রত্যাশাটাকে মনে করে নিজের মোটিভেশনের জায়গায় নিয়ে যেতে পারে, যেটা আমাকে মোটিভেট করছে, আমি শিওর বাংলাদেশ উপরের দিকে যাবে, ডেফিনেটলি। বাংলাদেশের আমি খেলা দেখেছি, বাংলাদেশের বেশ কিছু প্লেয়ার আছে যারা সত্যিকারের ভালো মানের ক্রিকেটার, পার্টিকুলারলি ওয়ানডে ক্রিকেটে বা টোয়েন্টিতে, এবং বাংলাদেশ যদি একটুখানি, আফটার অল ইটস এ টিম গেম, ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যান ডু এনি ডিফারেন্স। তো আমাদের তেন্ডুলকারও যেমন একা কিছু ডিফারেন্স করতে পারবে না, ইটস এ টিম, সবাইকে খেলতে হবে। বাংলাদেশও আমি মনে করি অ্যাজ এ টিম যদি গ্রুপ লিগে যায় টিম হিসেবে যেতে হবে আর কি। সো ডার্ক হর্স বলতে আমরা চিন্তা করি তার কথা যে পেছন থেকে এসে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে চলে গেল, হয়তো আমি সেইভাবে বাংলাদেশকে ভাবছি না, কিন্তু আমি বাংলাদেশকে এটা ভাবছি যে বাংলাদেশ উপরের দিকে খেলে অনেক আপসেট করে দিতে আপসেট করতে পারে। কিন্তু পাকিস্তানকে কি আপনি মনে করেন ভুলে হুয়া নাগমা? আমি মনে করি, আমি পাকিস্তানকে দীর্ঘদিন ধরে দেখতে দেখতে একটা জিনিস আমার মধ্যে জন্মেছে যে পাকিস্তান অনেক সময় টিম ভালো না সত্ত্বেও পাকিস্তান কিন্তু ওদের একটা অদ্ভুত কি বলবো জিল আছে দেশটার ক্রিকেট টিমের, যে যত রকম প্রবলেম ওদের আছে, সবচেয়ে বেশি প্রবলেম পাকিস্তানের, সেটা বোর্ডের প্রবলেম হোক, প্লেয়ারদের প্রবলেম হোক, ইন্ডিভিজুয়াল প্রবলেম, মারামারি খাওয়াখাওয়ি রয়েছে, কিন্তু যখন ওরা টিম হিসেবে নামে তখন কিন্তু ওরা একজোট হয়ে নামে এবং ওরা একটা জিনিসই ভাবে যে জিততে হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে পাকিস্তান একজন ডার্ক হর্স। না ওদের এর সঙ্গে আমি একটু অ্যাড করব, পাকিস্তানের যে কোয়ালিটিটা, দে আর ভেরি অ্যাগ্রেসিভ। জাতি হিসাবে কতটুকু অ্যাগ্রেসিভ আমি জানি না, তবে when they play cricket they are really aggressive, they approach the game very aggressively, which is very important modern day ক্রিকেটে। অ্যাগ্রেশনটা থাকতে হবে। ইয়াং ট্যালেন্টস আছে, আর যেটা প্রণব খেলেছে, অনেক খেলেছে, সে আন্ডার-19 পাকিস্তানের সঙ্গে খেলেছে, আমরা তো সঙ্গে থেকে খেলেছি। On their day, Pakistan possesses the ability to demolish any team in the world. আর যে দিনটা তাদের না, they are very good in demolishing themselves. এমন এমন কাজ তারা করে, এমন এমন ক্যাচ তারা ড্রপ করে, এমন এমন ভাবে তারা আউট হয়, মনে হয় যে এটা স্কুল টিম। তো এই মুহূর্তে আবার পাকিস্তান টিমটা কিন্তু সেই ওই রকম আইকন প্লেয়ার্স খুব একটা নাই, বাট দ্য ইয়াং ইমার্জিং প্লেয়ার্সরা, যেরকম আপনার আশেক একটা প্লেয়ার খেলছে, শফিক না কি নাম, ইয়াং 3 নম্বর 4 নম্বর ব্যাট করছে, হি ইজ এ ড্যাম গুড প্লেয়ার, কনসিস্টেন্টলি রান করছে এবার নিউজিল্যান্ডে। তারপরে আপনার মোহাম্মদ ইউসুফ নাই, বাট দেন আফ্রিদি হিমসেলফ ইজ এ মিট, মোস্ট আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার। এবং তে বলে সে যতটা না ব্যাটে এখন করবে। ক্যাপ্টেন, আমি জানি ক্যাপ্টেন ইজ কনসিস্টেন্ট। মেজবাউল হক এই ধরে খেলে, তবে সিরিজ জিতে এসেছে, সো ডেফিনেটলি ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট ক্যাপ্টেন ইজ ম্যাচিওরও হয়েছে। এইজড এন্ড ম্যাচিওর। মিসবাহুল হক অ্যাজ এ ব্যাটসম্যান ইজ এ ট্রিমেন্ডাস ব্যাটসম্যান। আর ক্যাপ্টেন্সিটা সবাই তো আর বর্ন লিডার হয় না, কিন্তু অনেক আমি লিডারকে দেখেছি যারা ক্যাপ্টেন্সি করতে করতে ভালো ক্যাপ্টেন হয়ে যায়। মিসবাহুল ভালো ক্যাপ্টেন হতেই পারে, দুইটা ক্যাপ্টেন তো। আর প্রথমেই নেমে বেরিয়েই নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে আসা, যত অর্ডিনারি টিমই হোক না কেন, বাট তাদের ব্যাকইয়ার্ডে গিয়ে তাদের হারিয়ে আসা, সেটা একটা কিন্তু মস্ত বড় ব্যাপার। প্রশ্ন দুজনের কাছে, why you are not discussing about the Sri Lankan Lion? ডেফিনেটলি শ্রীলঙ্কা একটা মস্ত বড় টিম। আমরা আলোচনা করতে করতে সামহাও আমরা শ্রীলঙ্কাকে সাউথ এশিয়ানরা কি রোর অফ দ্য লায়ন শুনবো না? শ্রীলঙ্কা এগেইন আমার কাছে একজন কন্টেন্ডার শ্রীলঙ্কা। আগে আমি যেটা বলতে মাঝখানে কেটে গেছিল, সেটা হচ্ছে যে ইংল্যান্ড এবং ইন্ডিয়াকে আমি কন্টেন্ডার হিসেবে ধরেছি, কিন্তু তার সাথে সাথে শ্রীলঙ্কা আরেকটা টিম যারা সাবকন্টিনেন্টে প্রচণ্ড শক্তিশালী টিম। শ্রীলঙ্কাকে হারানো সাবকন্টিনেন্টে ভেরি ডিফিকাল্ট, এবং শুধু ডিফিকাল্ট শুধু এই কারণেই নয় যে শুধু সাবকন্টিনেন্টে খেলছি বলে, শ্রীলঙ্কা ইটসেলফ এজ এ টিম হিসেবে যথেষ্ট ভালো টিম। শ্রীলঙ্কান বোলার, শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার্স যদি আমরা দেখি, মিডলে ডেপথে ভীষণ ভালো টিম শ্রীলঙ্কানস, এবং ডেফিনেটলি একজন ট্রফির জন্য দাবিদার আর কি। এবং সাবকন্টিনেন্টে আমাদের এই দুটো টিম যদি এগিয়ে থাকে,
অন্যান্য দেশের টিমও পিছিয়ে নেই। ইংল্যান্ডকে আমি যেটা বলছিলাম যে ইংল্যান্ড এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে। ইংল্যান্ডের ব্যালেন্স টিমের যথেষ্ট ভালো এবং সাবকন্টিনেন্টে ইংল্যান্ডের প্রচুর প্লেয়ার এসে খেলেও গেছে আগে। আর আমি মনে করি যে ইংল্যান্ডও একজন মস্ত বড় দাবিদার। এই তিনটে টিমকে যদি আমি সামনের সারিতে রাখি, পরের দিকে তো ডেফিনেটলি অস্ট্রেলিয়া এবং অন্যান্য টিমগুলো এসে যাচ্ছে আর কি। তবে শ্রীলঙ্কার কথা বললে ওদের ব্যাটিংয়ে 3 জন স্থপতি, এই 3 জন যদি ফায়ার না করে তারা একটু বিপদে পড়ে যাবে। উপরে দিলশান, এদিকে সাঙ্গাকারা, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এখন, অ্যান্ড আপনার জয়াবর্ধনে, এই 3 জনকে কেন্দ্র করে কিন্তু ব্যাটিংটা হবে। বাকি প্লেয়াররা কিন্তু ইয়াং প্লেয়ার্স, শ্রীলঙ্কার টিম ইজ ভেরি ইয়াং সাইড। বোলিংয়ে তাদের দে উইল মিস বাসকে মিস করবে, খুব একটা করবে না, বাট করবে, মিস করবে। ওখানে একটা ইয়াং জিহান মোবারক টিমে নাই, বাট ওই ইয়াং ছেলেটা আছে ম্যাথিয়াস, আন্ডার-19 ক্যাপ্টেন ছিল, ইজ এ গুড ভেরি গুড অলরাউন্ডার। তো এইসব মিলিয়ে কিন্তু দাঁড়িয়ে, বাট একটা ব্যাপার আমি বলি ওয়েস্ট ইন্ডিজ নিয়ে, যে আমি জানি না প্রণব কি বলবো, ওয়েস্ট ইন্ডিজ টিম তো বেশ অর্গানাইজ মনে হচ্ছে এখন। ওরা দে আর গ্রোয়িং। সারওয়ান ঝামেলা ওখানে ব্যাক করেছে, সারওয়ান, চান্দ্রপল, ক্রিস গেল, বোলারগুলো তো ভেরি গুড, বাট ওনলি ইফ দে ক্যান বোল ডিসিপ্লিন, ব্যাট ডিসিপ্লিন, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ আগাতে না পারলেও, চ্যাম্পিয়ন না হতে পারলেও অঘটন ঘটায় দিয়ে কেটে পড়তে পারে। সাউথ এশিয়ার এই ক্রিকেট খেলার মধ্যে দিয়ে ক্রিকেট আরো সমৃদ্ধ হবে এবং সমস্ত বিশ্বের সামনে সাউথ এশিয়া নিজের সৌন্দর্য, মাহাত্ম্য, নিজের গৌরব, সৌরভ খুব ভালোভাবে তুলে ধরবে, এই প্রত্যাশা করে আজকের এই আলোচনা শেষ করছি। কারণ এর পরে আলোচনার আর সুযোগ থাকবে না। উই উইল অল বি এনগেজড ইন দ্য গেম। আমরা সেই খেলা উপভোগ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।